প্রীতি তার বাবা মায়ের সঙ্গে বাস করত। বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়ায় প্রীতিকে তার বাবা মা খুবই ভালোবাসতো। প্রীতি বিবাহ উপযোগী হয়ে যাওয়ায় তার বাবা মা এবার তাদের একমাত্র মেয়ের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরই মধ্যে প্রীতি একদিন বাড়িতে জানায় সে রাহুল নামে একটি ছেলেকে পছন্দ করে। প্রীতির বাবা মা কোনো রকমের নাকচ না করেই রাহুল এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে। প্রীতির বাবা মা এই বিয়েতে কোনো আপত্তি না করলেও রাহুলের মা মধুমিতা দেবী এই বিয়ে কিছুতেই মেনে নিতে পারে না। কত শখ করেছিলাম নিজের একমাত্র ছেলের বিয়ে দেব, আমি নিজে পছন্দ করে বাড়ির বউ নিয়ে আসব, কিন্তু সে আর হলো না। আমার কপালটাই যে খারাপ, এত স্বপ্ন দেখলাম, সব স্বপ্ন ভেঙে গেল। দেখো মা, এরকম করে বলার তো কিছু নেই। তোমাদের কি প্রীতিকে পছন্দ হয়নি? আর আমি তো তোমাদেরকে জানিয়েই বিয়েটা করতে চাইছি। তোমরা এই বিয়েতে মতামত না দিলে আমি বিয়ে করবো কিভাবে? আর প্রীতি তো কোনো দিক থেকেই পিছিয়ে নেই, দেখতেও সুন্দর, ভালো চাকরিও করে। আর তোমাদের যদি যৌতুক নিয়ে ইচ্ছে থাকে তুমি সেটা বলো, তুমি যেভাবে চাইবে বিয়েটা সেভাবেই তো হবে। যৌতুক তো দিতেই হবে, আজকাল কোনো মেয়ের বিয়ে যৌতুক ছাড়া হয় না, কিন্তু এখানে তো যৌতুকের প্রশ্ন হচ্ছে না। ছাড়, বাদ দে, আমার আর কিছু বলার নেই। তুই বিয়ে করে সুখে থাক, এটাই চাইবো। শুধু বিয়ে করে আমাদেরকে পর করে দিস না বাবা, তাহলেই হবে। ঠিক আছে কিন্নি, তুমি একটু শান্ত হও। আমাদের ছেলে আমাদেরকে খুব ভালোবাসে, বিয়ের পরেও আমাদেরকে পর করে দেবে এটা তো আমরাও ভাবতে পারি না। তুমি দেখবে সব ঠিক হয়ে যাবে, তুমি একটু শান্ত হয়ে বসো তো। কিছুদিনের মধ্যেই রাহুল এবং প্রীতির বিয়ের দিন চলে আসে। খুবই ধুমধাম করে তাদের শুভ বিবাহ সম্পন্ন হয়। মধুমিতা দেবী প্রীতির বাবা মায়ের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা এবং অনেক দামি দামি জিনিস যৌতুক নেয়, কিন্তু তবুও সে প্রীতিকে মন থেকে বৌমা বলে মেনে নিতে পারে না। আর সেটার যে কি কারণ সে নিজেও জানে না। বিয়ের 2-3 দিন পর রাহুল প্রীতিকে বলে, প্রীতি, তোমার জন্য কিন্তু একটা সারপ্রাইজ আছে। এই দেখো, সিমলা মানালি যাওয়ার টিকিট। আমরা আমাদের হানিমুনে সিমলা মানালিতে ঘুরতে যাব। কি, যাবে তো? ওয়াও, সিমলা মানালি! এই শীতকালে সিমলা মানালিতে দারুণ লাগবে। আমি তাহলে প্যাকিং করা শুরু করে দিই। আর হ্যাঁ, হানিমুনে যাওয়ার আগে আমাকে তো শপিংও করতে হবে। ওখানে তো প্রচুর ঠান্ডা, আমাকে মোটা মোটা সোয়েটার জ্যাকেট নিতে হবে। আচ্ছা, আমরা কদিন থাকবো ওখানে? তুমি বলো, তুমি যে কদিন চাইবে সে কদিনই থাকবো। আমি এখনো রিটার্ন টিকিট কাটিনি। তুমি যদি বলো 1 সপ্তাহ থাকবে 1 সপ্তাহই, আর তুমি যদি বলো 10 দিন তাহলে 10 দিনই, কোনো অসুবিধা নেই। 10 দিন প্লিজ, 10 দিন। সেই ছোটবেলায় একবার সিমলা মানালিতে গিয়েছিলাম, তারপর আর যাওয়া হয়নি। আমার ওখানকার পরিবেশ দারুণ লাগে। আমরা ওখানে 10 দিন থাকবো, ঠিক আছে? মধুমিতা দেবী দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ছেলে এবং বৌমার কথা শুনতে থাকে। ছেলে বৌমা 10 দিনের জন্য সিমলা মানালিতে ঘুরতে যাবে, এটা সে কিছুতেই মেনে নিতে পারে না। তাই সে তৎক্ষণাৎ ঘরের ভেতর ঢুকে এসে বলে, বিয়ে হতে না হতেই আমার ছেলেকে আমার কাছ থেকে দূর করার প্ল্যান করছো, তাই না? আমার ছেলেকে আমি সেই ছোট থেকে এতদিন পর্যন্ত মানুষ করলাম। আমার ছেলেকে ছাড়া আমি একটা রাতও থাকিনি। আমার একমাত্র ছেলেকে ছেড়ে আমি থাকতে পারবো না, তাই তোমাদের হানিমুনে যাওয়াও হবে না। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে প্রীতির বড্ড অবাক লাগে, সেই সাথে তার মনও খারাপ হয়ে যায়। এ তুমি কি বলছো মা? বিয়ের পরে সবাই তো হানিমুনে যায়, অনেকেই তো অনেক জায়গায় ঘুরতে যায়, তাই আমরাও যাবো। এতে তো তোমার খারাপ লাগার কিছু নেই। তোমার যদি মনে হয় 10 দিন অনেক বেশি হয়ে যাবে, তাহলে আমরা 1 সপ্তাহ থেকে চলে আসবো, কোনো অসুবিধা নেই। না না, তোকে ছাড়া আমি থাকতে পারবো না, তুই জানিস তো। ঠিক আছে, তোর যদি এতই সিমলা মানালি যাওয়ার ইচ্ছা করে তাহলে আমাকেও নিয়ে চল, আমিও তোদের সঙ্গে যাব। তবে আমি শান্তিতে থাকতে পারবো, অন্তত তোকে চোখের সামনে দেখতে তো পাবো। মধুমিতা দেবীর এমন কথা রাহুল কিছুতেই মেনে নিতে পারে না। তখনই সেখানে মোহন বাবু এসে বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে গিন্নি? তোমার ছেলে এখন ছোট বাচ্চা নয় যে তোমার ছেলে তোমাকে ছেড়ে থাকতে পারবে না। ওরা যেখানে যাচ্ছে যাক না, ওদেরকে যেতে দাও, তুমি বাধা দেবে না। তুমি চলো আমার সঙ্গে। এভাবে মোহনবাবু মধুমিতা দেবীকে সেখান থেকে নিয়ে চলে যায়। পরের দিনে রাহুল প্রীতিকে নিয়ে সিমলা মানালিতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেখানে গিয়ে বরফে ঢাকা অপরূপ সৌন্দর্য দেখে তাদের মন ভরে যায়। এভাবেই তারা 5-6 দিন খুবই আনন্দ করে কাটায়। বাড়িতে ফেরার আগের দিন রাত্রিবেলা রাহুল প্রীতিকে বলে, আচ্ছা প্রীতি, আমার না সিমলাতে একটা বন্ধু থাকে। ওই বন্ধুটা আমাকে কিছুক্ষণ আগে ফোন করেছিল, আমি ওর সঙ্গে দেখা করতে যাব। তুমি রুমেই থাকো, আমি 2 ঘন্টা পরেই চলে আসবো। তুমি সাবধানে থাকবে কিন্তু, হ্যাঁ? কেন তুমি একা যাবে কেন? তুমি আমাকেও নিয়ে চলো। তুমি যাবে আর আমি একা একা থাকবো? আমিও তোমার সঙ্গে যাব। না না, তোমাকে যেতে হবে না। বাইরে স্নোফল হচ্ছে, প্রচন্ড ঠান্ডা বাইরে। এমনিতেই তো তোমার ঠান্ডা লেগেছে, এখন এই রাতে তোমাকে আর বাইরে বেরোতে হবে না। আমি 1 ঘন্টার মধ্যেই চলে আসবো, কথা দিচ্ছি। তুমি কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকো। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবে কিন্তু, বেশি দেরি করবে না।
এই শুনে রাহুল সেখান থেকে চলে যায়। প্রীতি রাহুলের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু দেখতে দেখতে বেশ কয়েক ঘন্টা কেটে গেলেও রাহুল আর ফিরে আসে না। প্রীতি বারে বারে রাহুলকে ফোন করার চেষ্টা করে, কিন্তু রাহুলের ফোন সুইচ অফ থাকে। প্রীতি কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। সে থানায় গিয়ে রাহুলের নামে মিসিং ডায়েরি করতে গেলে থানা থেকে পুলিশ প্রীতিকে আজকের রাতটা অপেক্ষা করার জন্য বলে। পরের দিন সকাল হয়ে গেলেও রাহুল ফিরে না আসলে প্রীতি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। সে কি করবে কিছু বুঝতে না পেরে তার শ্বশুর বাড়িতে এবং নিজের বাবা মাকেও ফোন করে রাহুলের নিরুদ্দেশ হওয়ার খবরটা জানায়। 2-3 দিনের মধ্যে প্রীতি এবং রাহুলের বাবা মাও সিমলাতে চলে আসে। তারা সবাই মিলে পুলিশ স্টেশনে যায়। দেখুন, খুবই দুঃখের সঙ্গে আপনাদেরকে বলতে হচ্ছে যে রাহুল আর বেঁচে নেই। আমরা অনেক খোঁজাখুঁজির পরে পাহাড়ের নিচে রাহুলের পুড়ে যাওয়া গাড়ি খুঁজে পেয়েছি, আর গাড়ির মধ্যে রাহুলের পুড়ে যাওয়া ডেড বডিও আছে। কিন্তু আগুনে পুরো ডেড বডি পুরো কালো হয়ে গেছে। আমাদের অনুমান রাহুলের নিশ্চয়ই সেদিন রাতে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, আর তখনই ও পাহাড়ের উপর থেকে পড়ে গেছে। এই শুনে সকলে ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে শুরু করে। রাহুলের মা মধুমিতা দেবী প্রীতিকে দোষারোপ করতে থাকে। এই মেয়ের জন্য, এই অপয়া মেয়েটার জন্য সব হয়েছে। বিয়ের পর 1 সপ্তাহের মধ্যেই নিজের স্বামীকে খেয়ে ফেলেছে। আমি বারবার করে বলেছিলাম আমার ছেলেকে তুমি আমার কাছ থেকে দূরে নিয়ে যেও না, আমাকে সঙ্গে করে নিয়ে আসলে এটা কখনোই হতো না। আপনি আমার মেয়েকে দোষারোপ করছেন কেন? এতে তো আমার মেয়ের কোনো দোষ নেই। এটা একটা দুর্ঘটনা, সেটা আপনি এখানে উপস্থিত থাকলেও হতে পারত। আর এমন দুর্ঘটনা যে কোনো কারোর সঙ্গেই তো হতে পারে, যে কোনো কারোর সঙ্গেই হতে পারে। তাহলে আমার ছেলের সঙ্গেই কেন হলো? আপনাদের মেয়ের সঙ্গে কেন এরকম দুর্ঘটনা হলো না? আমাদের ছেলের মৃত্যুর জন্য শুধুমাত্র এই মেয়েটাই দায়ী। এই মেয়েটার জন্যই আমাদের ছেলে আমাদেরকে ছেড়ে চলে গেছে। রাহুলের কিচ্ছু হয়নি, রাহুল মারা যায়নি, ও বেঁচে আছে। আমার পুরো বিশ্বাস ও বেঁচে আছে। আমি কিছুতেই মেনে নিতে পারবো না যে রাহুল আমাদের মাঝে নেই। রাহুল আমাকে কথা দিয়েছিল ও ফিরে আসবে, আর ও ঠিক ফিরে আসবে। আমাদের সামনে আর এসব নাটক করতে হবে না, অনেক নাটক করেছো। তোমার মতো অপয়া মেয়েকে আমরা আমাদের সঙ্গে কিছুতেই থাকতে দেব না। যখন আমার ছেলে নেই তখন বৌমা কিসের? এরকম বলবেন না মা, আমাকে আপনাদের সঙ্গে থাকতে দিন। আমি রাহুলের জন্য অপেক্ষা করব। একদিন না একদিন ও ঠিক ফিরে আসবে। প্রীতির শ্বশুর মশাই এবং শাশুড়ি মা কিছুতেই প্রীতিকে নিজেদের সঙ্গে করে নিয়ে যায় না। প্রীতি পাগলের মতো কান্নাকাটি করতে থাকে। প্রীতির বাবা মা প্রীতিকে নিজেদের বাড়িতেই নিয়ে যায়। প্রীতি কিছুতেই তার স্বামীর মৃত্যুর কথা মেনে নিতে পারে না। যেহেতু ডেড বডিটা পুরোপুরি জ্বলন্ত অবস্থায় ছিল, সেই কারণে প্রীতির মনে হয় ওটা রাহুল না হয়ে অন্য কেউ তো হতে পারে। এরকমই আশা নিয়ে সে এখনো বিধবা হয়ে যাওয়ার পরও বিবাহিত মহিলাদের মতো সাজগোজ করে। নতুন বউরা যেরকম লাল শাড়ি এবং সোনা গহনা পরে ঘুরে বেড়ায়, প্রীতিও ঠিক তাই করে। তাকে দেখে তাদের পাড়াপড়শি সকলেই চমকে যায়। এ বাবা, এই মেয়ের কি মাথা খারাপ হয়ে গেছে? হানিমুন করতে গিয়ে স্বামী তো মারা গেছে। স্বামী মারা যাওয়ার পরও বিবাহিতদের মতো এরকম সাজগোজ করে ঘুরে বেড়াচ্ছে কেন? দেখো কেমন লাল রঙের শাড়ি পরেছে, আবার গহনা পরেছে। এ বাবা, লাজ লজ্জা বলে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমার তো মনে হচ্ছে এই মেয়ে নিশ্চয়ই অন্য কারোর সঙ্গে চক্কর চলছে, কিংবা এমনও তো হতে পারে যে বিয়ের আগে থেকে এই মেয়ের অন্য কারোর সঙ্গে চক্কর ছিল, আর হানিমুনে ঘুরতে গিয়ে নিজের স্বামীকে ও নিজেই পাহাড়ের উপর থেকে ঠেলে ফেলে দিয়েছে, আর সেই জন্য এখন মনের আনন্দে এরকম সেজে ঘুরে বেড়াচ্ছে। একে তো দেখে তাই মনে হচ্ছে। তাদের মুখে এরকম কথা শুনে প্রীতির ভীষণ পরিমাণে খারাপ লাগে। প্রীতি যেখানেই যায় সেখানেই তাকে কটু কথা শুনতে হয়। এর ফলে প্রীতি যেখানে চাকরি করত সেখান থেকেও তাকে চাকরিটা ছেড়ে দিতে হয়। প্রীতি এখন বাড়িতেই বাচ্চাদেরকে টিউশন পড়ানো শুরু করে। কিন্তু প্রীতি বিধবা জানা সত্ত্বেও বিবাহিতদের মতো পোশাক আশাক এবং সাজগোজ করায় তাকে নিয়ে লোকের সমালোচনা চলতে থাকে। এমনকি প্রীতির শ্বশুর বাড়িতেও এই খবর পৌঁছে যায়। দেখেছো, আমার তো প্রথম থেকে ওই মেয়েকে পছন্দ ছিল না। আমার ছেলেটা মারা গেছে, ছেলেটা মারা যাওয়ার পরও ওকে শান্তিতে থাকতে দিচ্ছে না, কোনো নিয়ম কানুন কিচ্ছু পালন করছে না। বিবাহিত হয়ে এখনো সাধুবাদের মতো সাজগোজ করছে, পোশাক আশাক পরছে। নিশ্চয়ই অন্য কারোর সঙ্গে চক্কর করে বসে আছে। তুমি এখনো পর্যন্ত ওর খবর কেন রাখছো বলো তো? যার জন্য আমাদের ছেলে মারা গেছে তাকে নিয়ে ভাবার কোনো দরকার নেই। যে যা পারে করুক, আমাদের দেখার কোনো প্রয়োজন নেই। এভাবেই সময় কাটতে থাকে। ধীরে ধীরে সমাজে প্রীতির মান সম্মান মর্যাদা সবই যেন বিলীন হয়ে আসে। সে যেখানেই যায় সেখানেই তাকে সকলের কাছে অপমানিত হতে হয়। এমনকি এখন প্রীতির কাছে কোনো বাচ্চাও টিউশন পড়তে আসে না। প্রীতি প্রচন্ড পরিমাণে ভেঙে পড়ে।
জানো বাবা, আমার কাছে আর কেউ পড়তে আসছে না। ওই বাচ্চাদের মায়েরা বলেছে আমি নাকি খুব বাজে। আমার স্বামী মারা গেছে, তবু আমি এরকম সাধবা সেজে ঘুরে বেড়াই। কিন্তু আমার রাহুল তো মারা যায়নি, তোমরা তো জানো ও বেঁচে আছে। ও একদিন ঠিক ফিরে আসবে, আর সেই জন্যই তো আমি এখনো রাহুলের বউ হয়েই থাকি। আর কবে ফিরে আসবে তোর রাহুল? এতদিন তো হয়ে গেল, তোর এখনো মনে হচ্ছে যে তোর রাহুল ফিরে আসবে? আমার তো মনে হচ্ছে রাহুল সত্যি মারা গেছে, তা না হলে এতদিন তো কোনো খবর পাওয়া যেতই। না গিন্নি, আমারও মনে হচ্ছে প্রীতি একদম ঠিকই বলছে। আমরা যেহেতু ওই ডেড বডিটা চিনতে পারছি না, ওই ডেড বডিটা কার, তাহলে আমরা এত নিশ্চিত হয়ে বলতে পারি না যে ওটা রাহুলই ছিল। প্রীতি, তুই তোর এক বন্ধুর কথা বলেছিলি না, তার কি খবর হলো? তখনই সেখানে প্রীতির বন্ধু মনোরঞ্জন চলে আসে। মনোরঞ্জন প্রীতির ছোটবেলার বন্ধু ছিল, আর মনোরঞ্জন একজন বড় পুলিশ অফিসার ছিল। কিছুদিন আগেই তার সিমলাতে পোস্টিং হয়েছে। আপনারা চিন্তা করবেন না, আমি রাহুলদাকে খুঁজে বের করার আপ্রাণ চেষ্টা করব। প্রীতি, তুই শুধু ভেঙে পড়িস না, তাহলেই হবে। এই বলে মনোরঞ্জন সেখান থেকে চলে যায়। মনোরঞ্জন সিমলাতে গিয়ে চারিদিকে রাহুলের নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে দেয়। সেই সাথে রাহুলের ছবি দিয়ে মনোরঞ্জন চারিদিকে বিজ্ঞাপন মেরে দেয় যে রাহুলের সন্ধান দিতে পারবে তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এভাবে 10-15 দিনের মধ্যেই একদিন রাহুলের খবর পাওয়া যায়। মনোরঞ্জন প্রীতি এবং রাহুলের পরিবারকে ফোন করে সেখানে ডেকে নেয়। প্রীতি, তোর বিশ্বাস একদম ঠিক ছিল। রাহুল মারা যায়নি, রাহুল বেঁচে আছে। কিন্তু 3 মাস ধরে রাহুল কোমাতে আছে। এনারা যদি সেদিন রাহুলকে পাহাড়ি এলাকা থেকে উদ্ধার না করতো, তাহলে হয়তো নিশ্চয়ই রাহুল বেঁচে থাকতো না। এনাদের কাছে বেশি টাকা পয়সা নেই বলে এনারা রাহুলের চিকিৎসাও করাতে পারেননি। রাহুলের ভালো চিকিৎসা হলে রাহুল নিশ্চয়ই বেঁচে যাবে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার স্বামীকে বাঁচিয়ে রাখার জন্য। আপনারা যদি আমাকে সাহায্য না করতেন, তাহলে হয়তো আমি সত্যি সত্যি বিধবা হয়ে যেতাম। আপনাদেরকে আমি খুশি হয়ে 5 লক্ষ কেন 10 লক্ষ টাকা দেব। শুধু প্রার্থনা করবেন আমার স্বামী যেন সুস্থ হয়ে যায়। এভাবে প্রীতি তাদেরকে 10 লক্ষ টাকা পুরস্কার দেয়। প্রীতি এবং তার পরিবার রাহুলকে এক অনেক বড় হাসপাতালে ভর্তি করে। দীর্ঘদিন চিকিৎসা চলার পর রাহুল একেবারে সুস্থ হয়ে ওঠে। সুস্থ হওয়ার পর প্রীতি রাহুলকে সবকিছু বলে। সবকিছু জানার পর রাহুল তার বাবা মায়ের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। আমার অবর্তমানে তোমরা প্রীতির সঙ্গে এত বাজে ব্যবহার করেছো। তোমাদের জন্য প্রীতিকে কত কিছু সহ্য করতে হয়েছে। শুধুমাত্র প্রীতির বিশ্বাসের জন্য আজকে তোমরা আমাকে আবার ফিরে পেয়েছো। তোমরা একদম ঠিক করোনি মা, প্রীতির সঙ্গে খুব অন্যায় করেছো। আমাদেরকে ক্ষমা করে দে বাবা, তোকে হারিয়ে আমি একেবারে পাগল হয়ে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল এই মেয়েটাই তোর মৃত্যুর জন্য দায়ী। বৌমা, আমাদেরকে ক্ষমা করে দাও বৌমা। দেখো, এতদিন পর আমার ছেলেটা ফিরে এসেছে। চলো আমরা সবাই আবার আগের মতো থাকা শুরু করি। আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকবো। প্রীতি তার শাশুড়ি মাকে ক্ষমা করে দেয়। রাহুল এবং তার বাবা মা প্রীতিকে সসম্মানে আবার শ্বশুর বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। প্রীতিকে নিয়ে যারা এতদিন পর্যন্ত সমালোচনা করে এসেছে, তারা এখন প্রীতিকে বাহবা জানায়। এভাবেই প্রীতি তার সামাজিক মর্যাদা এবং সম্মান ফিরে পায়। মীনাক্ষী এবং তার স্বামী কমলেশ একটি শহরে থাকত। মীনাক্ষী রান্না করতে ভীষণই ভালোবাসে। সেই কারণেই সে বিয়ের কয়েকদিনের মধ্যেই তাদের বাড়ির সামনে একটি ছোট্ট দোকানের মতো করে স্প্রিং রোল বিক্রি করা শুরু করে। মীনাক্ষীর হাতের বানানো স্প্রিং রোল খেয়ে লোকজনের এত পছন্দ হয় যে তারা প্রত্যেকদিন মীনাক্ষীর দোকানে এসে ভিড় করে। তবে আজকাল কমলেশ লক্ষ্য করে মীনাক্ষী তার স্প্রিং রোলগুলোতে অত্যন্ত বেশি পরিমাণে ঝাল দিচ্ছে। এতটাই ঝাল ব্যবহার করছে যে কমলেশ তার বউয়ের হাতের বানানো স্প্রিং রোলই খেতে পারছে না। তুমি অযথা বড্ড বেশি ঝাল দাও মীনাক্ষী। এত ঝাল দিয়ে খাবার বানালে তো আমাদের দোকানে একটাও কাস্টমার আসবে না। আমি নিজেই তো তোমার বানানো স্প্রিং রোল একটাও খেতে পারি না। তোমার খাওয়ানোর জন্য তো আমি স্প্রিং রোল বানাই না, আমি বানাই আমার গ্রাহকদের জন্য। ওরা যা খেয়ে শান্তি পাবে সেটাই ভালো। কিভাবে শান্তি পাবে শুনি? এত ঝাল খাবার খেয়ে কেউ শান্তি পায়? স্প্রিং রোলে এত ঝাল ভালো লাগে কারোর? যা খুশি তাই খাবারের সাথে মিশিয়ে দিলেই খাবারটা যে নতুন হয়ে যায় তা কিন্তু নয়, বরং খাবারটার মান অনেক কমে যায়। ওরে আমার মাস্টার শেফ বর রে, আমি তোমার থেকে এত জ্ঞান শুনতে চাইনি, বুঝলে? তুমি অফিসে কখন কি কাজ করো, কোথায় কখন যাও, আমি কিছু জানতে চাই? তাহলে আমি আমার স্প্রিং রোলে লঙ্কা দেব নাকি চিনির গোলা দেব, সেটা নিয়ে তুমি কেন কথা বলছো? তুমি আমার স্ত্রী, আর তুমি আমাদের বাড়ির সামনেই দোকান খুলেছো মীনাক্ষী। তোমার এই এত ঝাল দিয়ে স্প্রিং রোল বানানোর জন্য যদি ভবিষ্যতে আমাদের বাড়ির সামনে এসে লোকজন ঝগড়া করে, তখন তো আমাদেরই সামলাতে হবে। তাই সেই ঝগড়াটা প্রতিরোধ করার দায়িত্ব তো আমাদেরই। আমার আর আমার ব্যবসার ভালো তোমাকে চাইতে হবে না, তুমি নিজের কাজ নিজে করো। সকাল সকাল যত রকমের উটকো ঝামেলা। এই বলে মীনাক্ষী সেখান থেকে চলে যায়। কমলেশও নিরুপায় হয়ে নিজের কাজে চলে যেতে বাধ্য হয়। মীনাক্ষী তার বউ হলেও কিছু কিছু ক্ষেত্রে মীনাক্ষী কমলেশের কোনো বারণই শুনতো না।
কয়েকদিন আগেও মীনাক্ষীর ব্যবসা সংক্রান্ত ভুল ধরিয়ে দেওয়ার জন্য এরকম ভাবেই কমলেশের সাথে মীনাক্ষীর ঝগড়া হয়, কিন্তু তারপরেও মীনাক্ষীর শিক্ষা হয় না। সে কমলেশের কথা অমান্য করে নিজের কাজ করতেই থাকে। কয়েকদিন আগেই অতিরিক্ত তেল চপচপে করে স্প্রিং রোল ভাজার কারণে মীনাক্ষীর দোকানে বেশ কয়েকজন এসে ঝামেলা করে। পুরানো তেল দিয়ে রান্না করো কেন তুমি? তুমি জানো না তোমার দোকান থেকে বাচ্চারা বয়স্করা সবে স্প্রিং রোল কিনে খায়, তারপরেও তোমার শিক্ষা হয় না? তুমি কি আমাদের বাড়ির লোকেদেরকে মেরে ফেলতে চাও? তোমাকে কে বললো আমি পুরানো তেলে রান্না করি? যা খুশি তাই একটা বলে দিলেই হলো, তাই না? নিজে তো রান্নার জানো বলে মনে হয় না, আমাকে রান্না নিয়ে জ্ঞান দিতে এসো না তো। দেব না কেন শুনি? তোমার বানানো স্প্রিং রোল খেয়ে আমার শ্বশুর মশাইয়ের শরীর খারাপ হয়েছে, ওনাকে তো কালকেই আবার হসপিটালে ভর্তি করতে হয়েছে। তোমার শ্বশুর মশাইয়ের তো বয়স অনেকটাই হয়েছে, তবু ওনাকে এসব খেতে দাও কেন? দোষ করবে তোমরা আর দোষ দেবে আমাকে? অদ্ভুত তো। এরকম ভাবেই তুমি নিজের মনের মতো কাজ করতে থাকলে আমরা কিন্তু এখানে তোমাকে দোকান খুলতে দেব না। আজকের বেঁচে যাওয়া তেল কালকে ব্যবহার করবে, আবার কালকের বেঁচে যাওয়া তেল পরশু। এভাবে চলতে থাকলে তুমি একদিন সারা পাড়ার লোককে হসপিটালে পাঠিয়ে দেবে, আর সেটা তো আমি কখনোই হতে দেব না। দরকার হলে পুলিশে খবর দেব। রান্না করতে না জানলে কি হবে? ঠিকই ধরে ফেলেছে যে আমি পুরানো তেল দিয়ে রান্না করি। আমার দোকানে আমার রান্না আমি যেভাবে খুশি রান্না করি, তাতে তোর কি রে? আজকে যদি আমার এক কড়াই তেল বেঁচে যায়, সেই পুরানো তেলটা কি আমি ফেলে দেব? টাকা কি গাছ থেকে পড়ে? উত্তর দিচ্ছ না কেন তুমি? একটু আগেই তো কাছির মতো মুখ চলছিল, এখন কি হলো? ভয় পেয়ে গেলে নাকি পুলিশের কথা শুনে? আচ্ছা আচ্ছা, আপনারা চিৎকার চেঁচামেচি করবেন না, আমি মীনাক্ষীকে বুঝিয়ে বলবো। আপনারা একদম চিন্তা করবেন না, কাল থেকে আমি দেখবো যাতে প্রত্যেকদিন একদম ফ্রেশ তেলে রান্না হয়। সেদিনের মতো কমলেশ মীনাক্ষীর ব্যবসাটা বাঁচিয়ে নেয়। কমলেশ মীনাক্ষীকে অনেকবার বোঝালে মীনাক্ষী তার কথা শুনতে রাজি হয়। এখন মীনাক্ষী পুরানো তেল ব্যবহার করে স্প্রিং রোল ভাজে না, কিন্তু তার ব্যবসাটা কিভাবে আগে বাড়ানো যায় সেই নিয়ে মীনাক্ষী চিন্তা করতে থাকে। একদিন হঠাৎ করেই সে অতিরিক্ত ঝাল দিয়ে স্প্রিং রোল বানানো শুরু করে। স্প্রিং রোলে অতিরিক্ত লঙ্কা ব্যবহার করার কারণ সে কমলেশকে কিছুই জানতে দেয় না। কমলেশ তাতে অতিরিক্ত লঙ্কা ব্যবহার করতে বারণ করলেও সে কমলেশের কথা শোনে না। দেখতে দেখতে অনেক দিন কাটে। মীনাক্ষীর দোকানে আগের থেকে অনেক বেশি গ্রাহক আসে। কমলেশ ভেবেছিল এত ঝাল স্প্রিং রোল খেয়ে হয়তো লোকজন আসা বন্ধ করে দেবে, কিন্তু একদমই তার উল্টো ঘটনাটাই ঘটে। আমার দোকান নাকি বন্ধ করিয়ে দেবে? ওই পাইলের কত সাহস! দেখো, ওর নিজের ছেলেই এখন প্রত্যেকদিন আমার দোকান থেকে সেই ঝাল ঝাল স্প্রিং রোল গুলো কিনে খাচ্ছে। কেন বানাচ্ছ তুমি এত ঝাল স্প্রিং রোল গুলো? প্রত্যেকদিন আমাদের দোকানে কত ছোট ছোট বাচ্চা আছে বলো তো? সবাই তো এত বেশি ঝাল খেতে পারে না, কিন্তু তাও তুমি কারোর স্প্রিং রোলে এক বিন্দুও ঝাল কমাচ্ছ না কেন? তুমি আবার ঝাল ঝাল শুরু করলে কেন? আমি তো বলেছি তোমাকে আমার ব্যবসা নিয়ে মাথা ঘামাতে হবে না। আমি যখন আমার খাবারে ঝাল দিচ্ছি তখন নিশ্চয়ই একটা কারণ আছে। আমার খাবার খেয়ে তো কারোর কোনো ক্ষতি হচ্ছে না, তাহলে তোমার এত সমস্যাটা কোথায় শুনি? প্রত্যেকদিন এত এত ঝাল খাওয়া তো ভালো না। রোজ কত স্কুল ফেরত বাচ্চা আমাদের দোকানে আসে বলো তো? আমি অফিস থেকে ফিরেই তো কত বাচ্চাদের দেখতে পাই। আমি যখন অফিসে থাকি তখন জানি না আরো কত বাচ্চা আছে। এত ছোট ছোট বাচ্চাদের প্রত্যেকদিন এইভাবে ঝাল খাবার খাওয়ানো কি ঠিক? তোমার সাথে প্রত্যেকদিনই এক জিনিস নিয়ে ঝগড়া করতে আমার আর ভালো লাগে না। তোমার একটাই তো চিন্তা যে আমার দোকানে ঝামেলা হলে তখন সেটা কে সামলাবে। আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, যদি কখনো ঝামেলা হয় আমি আমারটা সামলে নেব, তোমাকে বিরক্ত করব না, ঠিক আছে? দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। মীনাক্ষীর দোকানে স্প্রিং রোল খেতে প্রত্যেকদিন অনেকজন স্কুল ফেরত ছেলে মেয়েরা আসে। তারা কেউ নিজেদের টিফিনে মীনাক্ষীর দোকান থেকে স্প্রিং রোল নিয়ে যায়, আবার কেউ স্কুল থেকে ফেরার পথে তার দোকান থেকে স্প্রিং রোল নিয়ে যায়। এমনই একদিন, আন্টি, আজকে আমাকে 10টা স্প্রিং রোল দাও। আমার বন্ধুরাও তোমার দোকানের স্প্রিং রোল খেতে চেয়েছে, ওরা তো আসতে পারে না, তাই ওরা সবাই আমাকে টাকা দিয়ে দিয়েছে। তোমার বন্ধুরা এত ঝাল স্প্রিং রোল খেতে পারবে? তুমি এত ঝাল ঝাল স্প্রিং রোল কিভাবে খাও বলো তো? আমার তোমার দোকানের ঝাল স্প্রিং রোল খেতে খুব ভালো লাগে, অন্য দোকানের স্প্রিং রোলের থেকে অনেক বেশি টেস্টি। তুমি তো অন্য কোনো একটা স্পেশাল মশলা মেশাও, তাই জন্যই হয়তো ওই মশলাটার টেস্ট শুধু তোমার দোকানের স্প্রিং রোলেই পাই, আর কোথাও পাই না। ওরে বাবা, এই ছেলের তো ভীষণ বিচক্ষণতা। এক্সট্রা কি আলাদা মশলা মিশিয়েছি সেটাও বুঝতে পেরে গেল। এবার তো দেখছি ঝালটা একটু বাড়িয়ে দিতে হবে। এরকম বাচ্চারাই যদি বুঝতে পেরে যায় তাহলে বড়রা বুঝতে পারবে না, তার কি গ্যারান্টি আছে? তুমি তাড়াতাড়ি করে আমাকে 10টা স্প্রিং রোল দিয়ে দাও, আমার তো স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে। মীনাক্ষী তাড়াতাড়ি করে বিকিকে 10টা স্প্রিং রোল প্যাক করে দেয়। এইভাবে আরো বেশ কয়েকদিন কাটে। মীনাক্ষীর ব্যবসা বেশ ভালোই চলতে থাকে। অন্যদিকে হঠাৎই বিকির খুব শরীর খারাপ করে।
সে ক্রমাগত বমি করতে থাকে। পায়েল এবং তার বাড়ির লোক বিকিকে নিয়ে হাসপাতালে ভর্তি করে। সেখানে যেতেই বিকির চিকিৎসা শুরু হয়ে যায়। আমার ছেলের কি হয়েছে ডাক্তার বাবু? ও ভালো হয়ে যাবে তো? ও এত বমি করছে কেন? ও তো সেরকম কিছুই ভুলভাল খাবার খায়নি। আপনার ছেলের শরীরে ভয়ানক এক মাদকদ্রব্য পাওয়া গেছে। ওইটুকু ছেলে সব নেশা করছে, আর আপনারা মা বাবা হয়ে খোঁজ রাখতে পারেন না? ক্লাস 7 এর ছেলে নেশা করবে? এসব আপনি কি বলছেন ডাক্তার বাবু? আমি কিছু বুঝতে পারছি না। আমার ছেলে কি তাহলে বাঁচবে না? বাঁচানোর সমস্ত রকম চেষ্টা তো করছি, দেখা যাক আমরা কতটা সফল হতে পারি। আপনারা উপরওয়ালাকে ডাকুন, তার আগে খোঁজ নিন আপনার ছেলে বিগত 7 দিন এমন কি মাদকদ্রব্য খেয়েছে আর কিভাবে খেয়েছে। ডাক্তার বাবুর কথা শুনে পায়েল একেবারে চমকে ওঠে। তার এইটুকু ছেলে কিভাবে কোথা থেকে মাদকদ্রব্য খেলো কিছুতেই তার মাথায় আসে না। পায়েল একের পর এক তার সমস্ত চেনাশোনা লোক এবং বিকির সমস্ত বন্ধু বান্ধবদের কাছ থেকে তার প্রত্যেক দিনের খবর নিতে থাকে। পায়েল শেষ পর্যন্ত অঙ্কিতা নামের একটি মেয়ের খবর পায়, যে বিকির সঙ্গে একই স্কুলে এবং একই টিউশনে পড়ে। পায়েল অঙ্কিতার বাড়িতে ছুটে যায় তার কাছ থেকে বিকির ব্যাপারে খোঁজ খবর নেবে বলে। সত্যি করে বলো তো মা, তুমি বিকির ব্যাপারে যা যা জানো আমাকে খুলে বলো। কোথায় যায়, কাদের সাথে যায়, কি খায়, সবকিছু বলো। বিকির খুব শরীর খারাপ, তোমরা সবাই মিলে সাহায্য না করলে আমরা ওকে বাঁচাতে পারবো না। পায়েলের এত অনুনয় বিনয় শোনার পরেও অঙ্কিতা কিছুই যেন বলতে পারে না। কিন্তু হঠাৎই তার একটা কথা মনে পড়ে। আন্টি, আমার মনে পড়েছে বিকি কি খেত। ওনা প্রত্যেক দিন ওই একটা আন্টির কাছ থেকে ঝাল ঝাল স্প্রিং রোল কিনে খেত, রোজ খেত জানো। এত ঝাল আমাদের তো ভালো লাগে না। আমরা ওকে বলতাম এত ঝাল খাস না, ও আমাদের কারোর কথাই শুনতো না। ঝাল খাওয়ার জন্য এরকম হয়েছে নাকি বলো তো আন্টি? কোথায় খেত, কার কাছ থেকে? তুমি দোকানটা চেনো, আমাকে নিয়ে যেতে পারবে? পায়েল অঙ্কিতা এবং তার বাবা মাকে নিয়ে স্প্রিং রোলের দোকান দেখাতে বেরিয়ে পড়ে। দোকানের একটু কাছাকাছি আসতেই অঙ্কিতা মীনাক্ষী স্প্রিং রোলের দোকানটা দেখিয়ে ইশারা করে বলে দেয় যে সেই দোকানটা থেকে বিকি প্রত্যেকদিন ঝাল স্প্রিং রোল খেত। মীনাক্ষী স্প্রিং রোলে মাদকদ্রব্য আছে কিনা দেখার জন্য পায়েল শুধুমাত্র অঙ্কিতাকে মীনাক্ষীর দোকানে পাঠায় আর তাকে ওই দোকানটা থেকে বেশ কয়েকটা স্প্রিং রোল কিনে নিয়ে আসতে বলে। পায়েল আর অঙ্কিতার বাবা মা সবাই আড়াল করে লুকিয়ে থাকে। অঙ্কিতা স্প্রিং রোল নিয়ে এসে পায়েলের কাছে দিতেই পায়েল সেটা নিয়ে হাসপাতালে চলে যায়। ডাক্তার বাবু, একবার চেক করে দেখুন না এই খাবারের মধ্যে কিছু খারাপ আছে কিনা। আমার ছেলের বন্ধুরা বলেছে ওই ঝাল স্প্রিং রোল গুলোই প্রত্যেকদিন খেত। আমি বারণ করেছিলাম, তাও আমাকে লুকিয়েই খেত। পায়েলের হাত থেকে স্প্রিং রোল গুলো নিয়ে ডাক্তারবাবু পরীক্ষা করতে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই ডাক্তারবাবুর রিপোর্ট নিয়ে এসে বলে, এ তো সাংঘাতিক অবস্থা পায়েল দেবী। এর মধ্যে এমন একটা মাদকদ্রব্য আছে যেটা একবার খেলেই তার খাবারের নেশা হয়ে যাবে। কিন্তু এই মাদকদ্রব্যতে খুব জোরালো একটা স্বাদও আছে। এই স্বাদটাকে ঢেকে রাখা তো খুব মুশকিল ব্যাপার। আপনারা পুলিশ নিয়ে এক্ষুনি এই দোকানে যান। এখন তো আপনারা জানেন আমার ছেলের কি হয়েছে। দয়া করে ওকে সুস্থ করে দিন স্যার, আর ওই মীনাক্ষীর ব্যবস্থা আমি করছি। এই বলে পায়েল হাসপাতাল থেকে সোজা থানায় চলে যায়। পায়েল মীনাক্ষীর ব্যাপারে সমস্ত কথা পুলিশকে জানায়। এমনকি তার স্প্রিং রোল টেস্ট করার পর ডাক্তারবাবু যে রিপোর্টটা দেয় সেটাও পায়েল পুলিশকে দেখায়। পুলিশ আর দেরি না করে পায়েলের সঙ্গে মীনাক্ষী স্প্রিং রোলের দোকানে আসে। সেখানে এসে সবাই মিলে মীনাক্ষীকে পাকড়াও করতেই মীনাক্ষী সমস্ত সত্যি কথা স্বীকার করে। পুলিশ মীনাক্ষীর কাছে জানতে চায় সে এরকম একটা ভয়ঙ্কর মাদকদ্রব্যের স্বাদ কিভাবে লুকিয়ে রাখতো। আমি অনেকদিন আগে একটা সিনেমায় দেখেছিলাম যে এরকম একটা মাদকদ্রব্য খাবারে মিশিয়ে দিলে সেই মাদকদ্রব্যের টানে প্রত্যেকদিন দোকানে গ্রাহকরা এসে ভিড় করে। সেই জন্যই আমিও আমার স্প্রিং রোলে ওই মাদকদ্রব্য মেশানো শুরু করেছিলাম। এই মাদকদ্রব্যের স্বাদ জোরালো বলে আমি স্প্রিং রোলে বেশি পরিমাণে লঙ্কা ব্যবহার করতাম। ছি মীনাক্ষী, ছি, এই কারণে তুমি স্প্রিং রোলে ঝাল দিতে? এত লোকের জীবন নিয়ে খেলতে তোমার একবারও বাঁধলো না? আমাকে অনেক টাকা ইনকাম করতে হতো কমলেশ। আমি অনেক টাকা ইনকাম করার জন্য এসব করেছি কমলেশ। আমাদের দুজনের ভবিষ্যতের জন্য করেছি। সমস্ত কথা শুনে পায়েল মীনাক্ষীকে সবার সামনে একটা চড় মারে। মীনাক্ষী সবার কাছে অনেকবার করে ক্ষমা চাইলেও কেউ তাকে ক্ষমা করে না। মীনাক্ষীকে পুলিশে ধরে নিয়ে চলে যায়। কয়েকদিনের মধ্যে বিকিও পুরোপুরিভাবে সুস্থ হয়ে ওঠে।